তো লাস্ট আমরা যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে আরসি ডিলে মডেল। নাম হচ্ছে আরসি ডিলে মডেল। এখানে আরসি বলতে রেজিস্টর এবং ক্যাপাসিটরকে বোঝানো হচ্ছে। রেজিস্টর ক্যাপাসিটর ডিলে মডেল। তো আসলে এখানে আমরা কি করব, তাহলে আমরা জানি যে একটা মসফেটের আউটপুট আসতে বা সেটা যদি আমরা সার্কিট হিসেবে ইউজ করি তার টিআর টিএফ কত হবে সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে সেই মসফেটের মধ্যে দিয়ে, আমার লেখা কেন ওঠে না, হ্যাঁ, তাহলে একটা মসফেটের ভিতর দিয়ে, একটা মসফেটের মধ্যে দিয়ে কি রেটে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা একটা ব্যাপার, আর আউটপুটে যে ক্যাপাসিটর থাকে সেই ক্যাপাসিটরের ভ্যালু কত সেটা একটা ব্যাপার, দুটো জিনিস। তাহলে আউটপুটের ক্যাপাসিটরের ভ্যালু তো আমরা না হয় বের করলাম, এখন এর মধ্যে কি রেটে কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত তার উপরে। এর রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটার উপর ডিপেন্ড করবে এর কারেন্টের ভ্যালু কত হবে। আর ক্যাপাসিটরের ভ্যালুটা ডিপেন্ড করবে যে এর ড্রেনে বা নিচের যদি আরো কোনো এনমস পিমস থেকে থাকে তাদের সোর্স ড্রেন বিভিন্ন যে ক্যাপাসিটর থাকে টোটাল আউটপুট ক্যাপাসিট্যান্সটা কত হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তো আমরা যদি একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট বা একটা মসফেটের কথাও যদি বলি, একটা মসফেটের ইকুইভ্যালেন্ট একটা আরসি সার্কিট আঁকি, অথবা একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট একটা সিমস, যে কোনো একটা সিমস সার্কিট, সেটা একটা গেটের হতে পারে, একটা ইকুয়েশনের হতে পারে। তাহলে একটা সিমস সার্কিটের ইকুইভ্যালেন্ট যদি একটা আরসি সার্কিট দিলে, মানে আরসি সার্কিট ড্র করি, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বের করতে পারবো আসলে যে ডিলে কত হবে, টিআর কত হবে, টিএফ কত হবে। তাহলে আমাদের কাজ হলো যে একটা মসফেটকে একটা পিমস বা এনমস বলো অথবা একটা সিমস সার্কিট বলো, তার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট ডিজাইন করা, আরসি সার্কিট, যেটার মসফেটের রিপ্লেস করে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে একটা সার্কিট বানাবো, তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমরা বসাবো, বসে তার ডিলে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা সরাসরি একটা সিমস সার্কিটের ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট ডিজাইন করে তার ডিলে ক্যালকুলেশন করব। তো সেই মডেলকে বলা হচ্ছে আরসি ডিলে মডেল। তাহলে আমরা সিমস সার্কিটগুলোর ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট বের করব এবং সেই আরসি সার্কিটের আবার ডিলে ক্যালকুলেশন করব, সেটাকেই বলা হচ্ছে আরসি ডিলে। তার মানে সিমস সার্কিটকে যদি আমরা আরসিতে কনভার্ট করে ফেলি এবং তার ডিলে ক্যালকুলেশন করি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে আরসি ডিলে প্রসেস বা আরসি ডিলে মডেল। তাহলে সেখান থেকে আমরা আসলে ডিলেটা ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা যখন ধরো একটা মসফেটকে রিপ্লেস করে, সেটা একটা পিমস বা এনমস যেটাই হোক, সেটাকে রিপ্লেস করে একটা রেজিস্টর বানায় ফেললাম। তো আমরা যেহেতু জানি যে এর মধ্যে দিয়ে শর্ট বা ওপেন হয়, শুধু একটা মসফেট অন বা অফ হয়, তাহলে এটা যদি পিমোস ধরে এটা অন হয়ে যাওয়া মানে এটা শর্ট হয়ে যায়, এর মধ্যে কারেন্ট ফ্লো করে, তো নিশ্চয়ই এর একটা রেজিস্ট্যান্স আছে। আর ওপেন থাকা মানে তো এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। এছাড়া আমরা আরো একটা জিনিস জানি যে এর গেটের মধ্যে একটা ক্যাপাসিটর থাকে, এর সোর্সের মধ্যে একটা ক্যাপাসিটর আছে, এটা সোর্স, এটা ড্রেন, ড্রেনের মধ্যেও একটা ক্যাপাসিটর আছে। প্রত্যেকটা মসফেটেরই প্রতিটা টার্মিনালেই একটা করে মসফেট তৈরি হয়। যখন এটা ম্যানুফ্যাকচার করি সেখানে আমরা সিলিকন ডাই অক্সাইডের লেয়ার দেই, তখন এই দুটো জাংশনের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম করে। সেই ক্যাপাসিটর গুলো এর গেটে থাকে, এর ড্রেনের টার্মিনাল থাকে, সোর্স টার্মিনালও থাকে। কিন্তু দেখা যায় যে সোর্স টার্মিনাল সবসময় ভিডিডির সাথেই শর্ট থাকে বা অন্য কোনো সার্কিটের সাথে শর্ট থাকে। তাহলে এই যে সোর্সে যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরের দুই টার্মিনালটাই আসলে সোর্সের সাথে শর্ট থাকে। সিমিলারলি ড্রেনেরটাও একই রকম। আমরা আরেকটু সার্কিট দেখলে বুঝবো যে তাহলে ধরো আমরা কি করতে চাচ্ছি, যে আমরা দুটো জিনিস শিখলাম। এক হলো যে তাহলে পিমসের মধ্যে একটা রেজিস্টর আছে, তাহলে আমরা একটা পিমসকে একটা রেজিস্টর দিয়ে কনভার্ট করতে পারি। দেন কি আসার একটা বিষয়, যে এর যে সোর্স টার্মিনাল, ড্রেন টার্মিনাল এবং গেট টার্মিনাল থাকলো, তার সোর্সের মধ্যে একটা ক্যাপাসিটর আছে, তার ড্রেনের মধ্যে একটা ক্যাপাসিটর আছে, গেটের মধ্যেও একটা ক্যাপাসিটর আছে। তাহলে আমরা একটা পিমস বা এনমস কে রিপ্লেস করে পিমস এর পরিবর্তে একটা রেজিস্টরকে দিয়ে রিপ্লেস করাইতে পারি,
তার সোর্সে একটা ক্যাপাসিটর আছে সেটাকে লিখলাম, গেটের মধ্যে একটা ক্যাপাসিটর আছে সেটা লিখলাম, ড্রেনের মধ্যে একটা ক্যাপাসিটর আছে সেটাকে আমরা লিখলাম। এনমস এর ক্ষেত্রে একই ব্যাপার হবে। এখন এই ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এই ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এই ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এখানে আর এর ভ্যালু কত হবে সেটা তাহলে আমাকে বের করতে হবে। কারণ এই আর আর সি এর ভ্যালু বের করতে পারলে আমি আবার বের করতে পারবো তাহলে ডিলে কতটুকু হবে। তাহলে আমরা কি জানি যে আর ইকুয়াল, যদি আমরা ফিজিক্সে ফিরে যাই তাহলে আমরা লিখতে পারি রো এল বাই এ, যেখানে রো এল তো থাকলো, এটা হচ্ছে এরিয়া, কিসের এরিয়া, আমরা যে রেজিস্টারের কথা বলতেছি সেই রেজিস্টারের এরিয়া। রেজিস্টার এরিয়া আমরা কি করে বের করি, সেটা হচ্ছে তার উইথ এবং থিকনেস, এখান থেকে আমরা একটা রেজিস্টারের এরিয়া বের করতে পারি। এখান থেকে যদি আমরা আরেকটু লিখি যে রেজিস্টিভিটি বাই থিকনেস ইনটু থাকলো ডাব্লিউ বাই এল। তো এই রেজিস্টিভিটি তার থিকনেসকে ভাগ দিলে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আরএস। আরএস কে কি বলে আমি বলতেছি, আরএস কে বলা হয় শীট রেজিস্ট্যান্স। শীট রেজিস্ট্যান্স জিনিসটা কি, তাহলে একটা মসফেট তৈরি করার জন্য তাহলে আমাকে একটা সিলিকনের বডি নিতে হয়, সেটাকে আমরা বলতেছি শীট, যেটাকে আমরা আগে সাবস্ট্রেট বলতাম। সেই সাবস্ট্রেটের, কারণ ধরো এটা মসফেটের জন্য বলে আমরা হয়তো সাবস্ট্রেট বলতাম, তাহলে যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার জন্য যদি আমরা একটা বডি নেই, সেই বডির যে রেজিস্ট্যান্স তাকে বলা হয় শীট রেজিস্ট্যান্স। তাহলে আমরা একটা মসফেট তৈরি করার জন্য যে আমরা সিলিকনের একটা টুকরা নিব, তার যা রেজিস্ট্যান্স তাকে বলা হয় শীট রেজিস্ট্যান্স। সেই শীট রেজিস্ট্যান্স বের করার জন্য তার যে রেজিস্টিভিটি তাকে তার থিকনেস দিয়ে ভাগ করলে যা হবে সেটাকে বলা হয় তার শীট রেজিস্ট্যান্স। তাহলে আমরা আর ইকুয়াল টু পেলাম আর এস ইন্টু ডাব্লিউ বাই এল। আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে লিখি তাহলে হবে আর এস ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল। তাহলে ডাব্লিউ বাই এল এর কিন্তু আমরা একটা কারণ জানি, ডাব্লিউ বাই এল কে আমরা বলি অ্যাসপেক্ট রেশিও, ডাব্লিউ বাই এল কে আমরা বলি অ্যাসপেক্ট রেশিও। তার মানে এটা হচ্ছে সেই মসফেটের চ্যানেলের উইথ এবং লেন্থের রেশিও, যেটাকে আমরা কে দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা পেলাম আর ইকুয়াল আর এস বাই কে। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে আর এস বাই কে। তাহলে আর এসটা কি সেটা আমরা এখানে দেখলাম। তাহলে যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা তাহলে সেই মসফেটটা বা সেই ইকুইপমেন্টটা তৈরি করতে চাচ্ছি তার রেজিস্টিভিটি আমাদের জানতে হবে, আর তার থিকনেস কত সেটা আমাকে জানলে আমরা আর এস এর ভ্যালু বের করতে পারবো, আর কে ও বের করতে পারবো, কারণ একটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও কত সেটাও আমরা মেজার করতে পারি। তাহলে এই দুটো জিনিস বের করতে পারলে আবার আমরা আর এর ভ্যালু বের করতে পারবো। সেই আর এর ভ্যালু পিমস এবং এনমস এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট হয়। পিমস এবং এনমস এর মধ্যে পিমস এর রেজিস্ট্যান্স বেশি, এনমস এর রেজিস্ট্যান্স কম। পিমস এর রেজিস্ট্যান্স বেশি, এনমস এর রেজিস্ট্যান্স কম, এবং সেটা হচ্ছে 2 টাইমস। দ্যাট মিন্স পিমস এর ক্ষেত্রে আর এর ভ্যালু হবে 2rs বাই কে, আর এনমস এর ক্ষেত্রে আর এর ভ্যালু হবে rs বাই কে। তার মানে আমরা যখন একটা পিমস এর পরিবর্তে একটা রেজিস্টর লিখবো সেই রেজিস্টরের ভ্যালু হবে 2rs বাই কে, আর এনমস এর পরিবর্তে যখন একটা রেজিস্টরকে রিপ্লেস করাবো তাহলে সেই রেজিস্টরের ভ্যালু হবে rs বাই কে। ঠিক আছে, আর যখন আমরা একটা মসফেটের ইকুইভ্যালেন্ট আরসি সার্কিটে ফেলবো তখন এই ক্যাপাসিটর গুলোর ভ্যালু হবে মসফেটের যে ভ্যালু আসছিল তার কে টাইমস, তাহলে একটা মসফেট যখন আমি তৈরি করব তখন তার ড্রেনের ক্যাপাসিট্যান্স কত, সোর্সের ক্যাপাসিট্যান্স কত, ড্রেনের ক্যাপাসিট্যান্স কত সেটা আমরা মেজার করতে পারবো। তাহলে সেটাকে যখন আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট তৈরি করব আরসি সার্কিট, তাহলে তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু হবে, তার ক্যাপাসিটরের ভ্যালু হবে কে টাইমস অফ সি, যেখানে কে হচ্ছে তার ডাব্লিউ বাই এল। তার মানে আমরা যখন এনমস বা পিমস এর ক্যাপাসিটরের ভ্যালু আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমরা লিখবো তখন কিন্তু আমাকে কে ইনটু সি লিখতে হবে। তার মানে আমরা দুটো জিনিস শিখলাম, যে পিমস এর পরিবর্তে যদি একটা রেজিস্টর আমরা লিখি তাহলে সেই রেজিস্টরের ভ্যালু হবে 2rs বাই কে, আর ক্যাপাসিটরের ভ্যালু হবে ওই মসফেটের যে ক্যাপাসিটর ছিল তার ভ্যালুর কে টাইমস। সিমিলারলি একটা এনমস এর পরিবর্তে যদি একটা রেজিস্টর লিখি তাহলে সেই রেজিস্টরের ভ্যালু হবে rs বাই কে,
তার যে ক্যাপাসিটর থাকবে সেই ক্যাপাসিটর গুলোর ভ্যালুও হবে কে টাইমস ইনটু সি। আমাদের তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আমরা যখন একটা পিমোস বা এনমোস এর ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট আঁকবো, তাহলে সেই আরসি সার্কিটের পিমোস এর ক্ষেত্রে আর এর ভ্যালুটা হবে 2RS বাই কে, এনমোস এর ক্ষেত্রে আর এর ভ্যালুটা হবে RS বাই কে, আর সবগুলো ক্যাপাসিটরের ভ্যালুই হবে কে ইনটু সি। ক্যাপাসিটরের ভ্যালু যা ছিল তার সাথে কে টাইমস মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা কি এই দুটো জিনিস মনে রাখতে পারবো না? জি স্যার। পারবো। তাহলে আমরা দেখো একটা সার্কিট যদি চিন্তা করি, যে এটা আমাদের একটা নট গেট, এটা আমাদের ইন, এটা আমাদের সোর্স ড্রেন, ড্রেন সোর্স, এটা হচ্ছে ভিডিডি। তাহলে এর ইকুইভ্যালেন্ট আমরা একটা আরসি সার্কিট আঁকতে চাচ্ছি। তাহলে একটা পিমোস আছে, পিমোস এর পরিবর্তে আমরা একটা রেজিস্টর দিলাম, একটা এনমোস আছে, এনমোস এর পরিবর্তে একটা রেজিস্টর দিলাম। এখানে গেটে একটা ক্যাপাসিটর আছে, এর গেটেও একটা ক্যাপাসিটর আছে। আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে আমার ভি ইন, যার দুটা ইনপুট, এ একটা ইনপুট, এ একটা ইনপুট, এই ইনপুট টার্মিনালের সাথে একটা ক্যাপাসিটর আছে, এই ইনপুট টার্মিনালের সাথে একটা ক্যাপাসিটর আছে। এই যে পিমোস, পিমোসের সোর্সটা গেল গ্রাউন্ডে, এখানে একটা ক্যাপাসিটর আছে। এর হচ্ছে এটা ড্রেন টার্মিনাল, এই ড্রেন টার্মিনালেও একটা ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে এটা ড্রেন, পিমোসের ড্রেন, তার ড্রেন টার্মিনালে একটা ক্যাপাসিটর আছে। এর যে সোর্স টার্মিনাল, এখানেও একটা ক্যাপাসিটর আছে, এটা ভিডিডি টার্মিনালের সাথে গেছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে যে ক্যাপাসিটরটা দেখা যাচ্ছে নিচে, এই ক্যাপাসিটরের এই মাথাও গ্রাউন্ডের সাথে লাগানো, এই মাথাও গ্রাউন্ডের সাথে লাগানো। তাহলে একটা ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ যদি ইকুয়াল হয়, তাহলে তো এটা জীবনে চার্জও হবে না, ডিসচার্জও হবে না। তাহলে যেহেতু এই মাথাও ভিডিডি কি বলে গ্রাউন্ডের সাথে, এই মাথাও গ্রাউন্ডের সাথে, তাহলে আমরা আলটিমেটলি এই ক্যাপাসিটরের কোনো ইফেক্ট সার্কিটের মধ্যে থাকবে না, কারণ এই জীবনে চার্জও হবে না, ডিসচার্জও হবে না। সিমিলারলি এখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরেরও দুই মাথা আসলে ভিডিডির সাথে কানেক্ট করা আছে। সো এখানে যে ক্যাপাসিটরটা থাকবে, এও জীবনে চার্জ বা ডিসচার্জ হবে না। সো এর চার্জিং ডিসচার্জিং এর বিষয় যেহেতু নাই, তাহলে সার্কিটের উপরে এর কোনো ইম্প্যাক্টও নাই। তাহলে ক্যাপাসিটর এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা আবার এই সার্কিটটা যখন তৈরি করলাম, দেখো ড্রেন ড্রেন শর্ট করা আছে। তাহলে এই ড্রেন ড্রেন যদি আমরা শর্ট করে দেই, তাহলে এই ক্যাপাসিটর দুটো এখন কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই দুটো ক্যাপাসিটর মিলে আমরা একটা ক্যাপাসিটরে রিপ্লেস করতে পারি, যেখানে দুইটা ক্যাপাসিটরের ভ্যালু যোগ করে আমরা লিখতে পারি। গেটের মধ্যে কি দেখো, এটা আমরা উপরে পিমোস এর গেট, এটা হচ্ছে এনমোস এর গেট। এই গেটের একটা ক্যাপাসিটর, প্যারালালে আছে স্যার। এটাও প্যারালালে আছে। তার মানে এই দুটো মিলেও আমরা একটা ক্যাপাসিটর বানাতে পারি। তাহলে আমরা বিষয়টা কিভাবে লিখতে পারি, যে এখানে একটা ক্যাপাসিটর যেটা আমার ভি ইনপুটের সাথে আছে, এখানে একটা পিমোস এর জন্য একটা রেজিস্টর যার এই মাথাটা ভিডিডির সাথে আছে, এনমোস এর জন্য আরেকটা রেজিস্টর যার এই মাথাটা গ্রাউন্ডের সাথে আছে, মাঝখানে একটা ক্যাপাসিটর থাকবে, যেটা দুইটা মিলে একটা ক্যাপাসিটর হবে, ঠিক কিনা বলো? জি স্যার। সরাসরি এই সার্কিট থেকে এই সার্কিট আমরা বানাইতে পারি, মাঝখানে এটা না বানালেও চলবে। এখন ভ্যালু কত হবে, এখন আমরা কে এর ভ্যালুটা দরকার এই ভ্যালু বের করার জন্য। ধরো আমরা এর কে এর ভ্যালু ধরলাম 4, আর এনমোস এর কে এর ভ্যালু ধরলাম 3। তাহলে পিমোস এর কে এর ভ্যালু 4, এনমোস এর কে এর ভ্যালু 3। এটা চিন্তা করে এবার যদি আমরা এখন বসাই, তাহলে এই আর এর ভ্যালুটা কত হবে, এই আর এর ভ্যালু হবে 2RS বাই 4, আর এটার ভ্যালু হবে RS বাই 3। ও 3। এটা 2RS বাই, এটা হচ্ছে RS বাই কে, আর এটা 2RS বাই কে। তাহলে এই ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে, তাহলে এটা হচ্ছে, এটা হওয়ার কথা 4C, এটা হওয়ার কথা 3C, ঠিক কিনা? তাহলে আমার টোটাল হবে 7C, এটা আমি লিখবো 7C। সিমিলারলি এই ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে, এটাও 7C হবে, এটা 4C, 3C, তাহলে টোটাল হবে আমার 7C। তাহলে আমার একটা নট গেটের ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট আমি এখানে তৈরি করে ফেললাম। এখন আমার কি হবে, টিআর কত হবে বের করতে হবে, টিএফ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই 7C কিভাবে চার্জ হবে, এই ভিডিডি থেকে
এই 2RS/4 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করে এই 7C কে চার্জ করবে, আর আবার এই 7C এই RS/3 এর মধ্যে দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। যখন আমরা ধরো ইয়ে করতাম, কি জানি বলে ওটাকে, 555 টাইমার করতাম, সেই 555 টাইমারের এরকম একটা রেজিস্টরের মধ্যে দিয়ে আমরা কিভাবে হয় আরবির মধ্যে দিয়ে এসে ক্যাপাসিটরটা চার্জ হইতো, ঠিক না? এখানে একটা ক্যাপাসিটর ছিল, জি সেই স্যার, ক্যাপাসিটরটা চার্জ হইতো। আর এর ভ্যালুগুলোকে কন্ট্রোল করে আমরা হচ্ছে সরি, আবার বলো। জি স্যার, এরকমই ছিল। এরকম পরে ছিল। আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে কন্ট্রোল করে আর হচ্ছে যখন আমরা চার্জিং এই আরবি না, আমি বলতে চাচ্ছি যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল আরবির ভিতর দিয়ে, এটা দিয়ে আমরা টি হাই বের করতাম, আর ক্যাপাসিটর ডিসচার্জ হতো শুধু আরবির মধ্যে দিয়ে, সেটা দিয়ে আমরা টি লো বের করতাম। তো সেখান থেকে টি এইচ এর ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম, 0.69 RA প্লাস আরবি ইন্টু সি। সিমিলারলি টিএল পেয়েছিলাম 0.69 RB ইন্টু সি। এটা আমি কেন লিখলাম, আমরা যদি এই ক্যালকুলেশনটাকে করি একইভাবে, তাহলে একটা কি পাওয়া যাবে, একটা কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া যাবে, সাথে তাদের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মাল্টিপ্লিকেশন, ঠিক কিনা? টি লো এর ক্ষেত্রে একই ব্যাপার, একটা কনস্ট্যান্ট ভ্যালু পেলাম, তার সাথে আর এবং সি এর গুণ। কি হয়েছিল, এই সিটা শুধু আরবির মধ্যে দিয়ে ডিসচার্জ হয়েছিল, আর চার্জ হওয়ার সময় কি হয়েছিল, এই দুটার মধ্যে দিয়ে চার্জ হয়েছিল। এই জন্য দুটা যেহেতু সিরিজে ছিল, এই জন্য আমরা কি লিখেছিলাম যে আর এ প্লাস আরবি। এখন ব্যাপারটা যদি এরকম হইতো যে শুধু চার্জ হয় আর এর মধ্যে দিয়ে আর ডিসচার্জ হয় আরবির মধ্যে দিয়ে, তখন আমরা কি লিখতাম যে 0.69 ইন্টু আর এ ইন্টু সি, আর টিএল ইকুয়াল টু 0.69 আরবি ইন্টু সি, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই একইভাবে যদি এটা আমি লিখতে চাই, তাহলে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু সামনে আসবে। আমরা যদি কনস্ট্যান্টের ভ্যালু, তো কনস্ট্যান্ট আমরা ইগনোর করলাম, যে কোনো একটা কনস্ট্যান্ট সামনে আমরা পাবো ক্যালকুলেশন করলে, তাহলে আমরা কি ইজিলি লিখতে পারি না যে টিআর এর মানটা হবে 2RS/4 ইন্টু 7C, আর টিএফ এর মানটা হবে RS/3 ইন্টু 7C। এটাকে যদি আমরা একটু কেটে কেটে লিখি, তাহলে লিখতে পারবো 7RSC/2, আর এটা হচ্ছে 7RSC/3। এটাকে কি আমরা অ্যান্সার লিখতে পারি কিনা? জি স্যার। যে স্যার, এটা তো মডেল অনুযায়ী ভেরি করবে না, মানে টিআর টিএফ এর ভ্যালুগুলো। মডেল অনুযায়ী ভ্যারি করবে, মানে মডেল অনুযায়ী ভ্যারি করবে বলতে তুমি আসলে কি বলতে চাচ্ছ, সার্কিটের মডেল না? জি স্যার, মানে আরসি যে মডেলটা আর কি আমরা বানাইলাম এখন, তো এটা তো হচ্ছে শুধু নট নট গেটের জন্য বানালাম এটা বলে বাইরে। এরকম আসলো, অন্য জি স্যার, গেট বানালে অন্যগুলোর অন্যরকম আসবে, জন্য তো অন্য value সার্কিট হলে change অন্যরকম আসবে। আসবে। আমরা এখনই আর তো একটা এই করব, কনসেপ্টটা ইউজ করে হচ্ছে আমরা টিআর টিএফ এর এক্স্যাক্টলি আমরা এই কনসেপ্টটা ইউজ করব, যে আমার যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, সে তাহলে কার ভিতর দিয়ে যাচ্ছে, যে এই রেজিস্টারের ভিতরে যাচ্ছে। সেই রেজিস্টারগুলো কি সিরিজে আছে না প্যারালাল আছে? প্যারালাল থাকলে প্যারালাল হবে, সিরিজ থাকলে সিরিজ হবে, একা থাকলে একাই গুণ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। যেমন ধরো আমরা আর একটা যদি এখনই করি, ছোট্ট একটা, ধরো আমরা একটা এ বি এ বি, এটা বিডিডি, এটা গ্রাউন্ড, এটা কি আঁকলাম বলতো? স্যার, এটা হচ্ছে ন্যান্ড গেট। এন্ড গেট, এন্ড ন্যান্ড ন্যান্ড এটা এন্ড NAND, স্যার, NAND। তারপর নট করলে এখান থেকে এন্ড আসবে। NAND হবে। তাহলে ধরো আমরা যদি এটার ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট আঁকতে চাই, ধরে নিলাম এক্ষেত্রে এটার কে এর ভ্যালু 4, এটার কে এর ভ্যালু 3, তার মানে এন মস গুলোর কে এর ভ্যালু 3 আর পি মস গুলোর কে এর ভ্যালু 4। তাহলে আমরা যদি এটা সরাসরি আঁকি, তাহলে দুটো রেজিস্টর প্যারালালে দিতে হবে, কারণ দুটো পি মস প্যারালালে আছে, দুটো এন মস সিরিজে আছে। তাহলে এই উপরে তো কোনো সমস্যা নাই। তাহলে এর এখানে একটা ক্যাপাসিটর, এর এখানে একটা ক্যাপাসিটর, এই এন মসের এই জায়গায় একটা ক্যাপাসিটর, এন মসের এই জায়গায় একটা ক্যাপাসিটর, আবার এই এন মসের এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে। গেটের মধ্যে কি হলো তাহলে, এ একটা এ একটা এ, দুটো এ মিলে যদি আমি একটা এ লিখি, এটা হচ্ছে আমার দুটো মিলে এ, এটার নাম আমি দিলাম এ, আর একটা আছে বি, একটা পি মস একটা এন মস মিলে আর একটা বি। তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। কিন্তু এখন আমি যদি আরেকটু শর্ট করে লিখতে চাই, তাহলে আমাকে লেখা উচিত এটা হচ্ছে একটা, এটা আর একটা, দুটো মিলে এখানে একটা,
এখানে RS স্যার ক্যাপাসিটর তো স্যার নিচের যেগুলো আছে এগুলো তো প্যারালাল না তিনটা। আমরা আমরা সে প্যারালাল করে এখন লিখবো আর কি। তাহলে এটা ভিডিডি গেল। তাহলে এই আর এর ভ্যালু হবে RS বাই 2, এটার RS বাই 2, এটা হবে RS বাই 3, এটা হবে RS বাই 3। তাহলে এখানে টোটাল ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে এখন? এটা হচ্ছে 4 4 3, তাই না? তাহলে 4 4 8 3 11, তাহলে এটা হবে 11C। এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে, তাহলে এটা হচ্ছে 3C, এটা হলো 3C, তাহলে এটা আমরা কত লিখবো? 6C হবে স্যার। তাহলে এটা হবে 6C। আর গেটেরটা তাহলে আমরা লিখলাম না, গেটেরটা যদি লিখতে চাও লিখতে পারো। তাহলে গেটেরটা কেটে দেই, স্যার গেটে তো 7C 7C করে হবে। 7C 7C। যদি আমাদের কে এর ভ্যালু 4 and 3 থাকে তাহলে তো আমরা ইজিলি লিখে ফেলতে পারি, এটা হচ্ছে 7C, এটা হচ্ছে 7C। এখন তাহলে আমরা টিআর এর ভ্যালু বের করব। তাহলে টিআর এর ভ্যালু বের করার জন্য কি হবে দেখো, যে ভিডিডি থেকে কারেন্ট ARS2 এর মধ্যে দিয়ে এসে এই 11C যে ক্যাপাসিটরটা আছে সেটা চার্জ হবে। তাহলে আমরা কি লিখবো? RS বাই 2 প্যারালাল RS বাই 2 ইনটু 11C, ঠিক? জি স্যার। তাহলে টিএফ কি লিখবো? স্যার টিএফ হচ্ছে স্যার ডিসচার্জ তো হবে স্যার RS বাই 3 RS বাই 3 তাহলে দুটো এই সিরিজে আছে, 11C দুটো টা যোগ হবে। ডিসচার্জ হবে RS বাই 3 RS বাই 3, দুটো RS বাই 3 এর মধ্যে দিয়ে, যে RS বাই 3 টা আবার কিভাবে আছে? স্যার সিরিজে আছে, সিরিজে দুটো যোগ আছে। হবে। তাহলে আমাকে লেখা উচিত RS বাই 3 প্লাস স্যার 2 RS বাই 3 ইনটু 11C। আরেকটা বিষয় থেকে গেল যে এখানে যে 6C বলে একটা ক্যাপাসিটর আছে, তাহলে সে কি ডিসচার্জ হবে না? জি স্যার ওইটা ডিসচার্জ হবে হচ্ছে একটা দিয়ে শুধু একটা দিয়ে। তাহলে এ যখন ডিসচার্জ হবে তখন তো এই কারেন্টের ফ্লোটা একটু বাধাগ্রস্ত হবে, তাই না? কারণ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো এর তো একটা লিমিটেশন আছে। তাহলে এই কারেন্টে যদি অ্যাড হয়ে যায় তাহলে দুটো কারেন্ট মিলে ধরো এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, কথার কথা। তাহলে তোমরা এটা যখন সরাসরি আসতো তাহলে এটা সরাসরি 10 অ্যাম্পিয়ার করে যেতে পারতো, ডিসচার্জ হতে সময় কম লাগতো। কিন্তু যখন এটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এইটার থেকে আর 10 আসবে না, তো দুটো মিলে 10 হবে। তার মানে এই ডিলেটা কি হবে, এর সাথে অ্যাড হবে। সেটা কি হবে? এই 6C ক্যাপাসিটরটা RS বাই 3 এর মধ্যে দিয়ে ডিসচার্জ হবে, সেটাকে তার সাথে এর সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করলে যা হয়, এটা মনে হয় হাফ হবে, তার মানে এটা 4 হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারো তোমরা 11 RSC বাই 4। স্যার আর তাহলে চার্জিং এর ক্ষেত্রেও তো স্যার এটা হবে স্যার। চার্জিং এর ক্ষেত্রে এটা হবে না, এই কারণে যে আসলে আমরা ধরে নিচ্ছি যে যখন আমরা ডিসচার্জ কথা চিন্তা করতেছি নিচের সবগুলোই অন আছে, আবার যখন আমরা চার্জিং এর কথা চিন্তা করতেছি তখন চিন্তা করতেছি শুধু এই দুটোই চার্জ হচ্ছে, মানে 0 0 আর 1 1 ধরে কিন্তু আমরা হিসাবটা করতেছি। জি স্যার তখন তুমি যদি 0 1 1 0 হিসাব করতে যাও তাহলে কিন্তু আরো অনেকগুলো হিসাব করতে হবে, কারণ তখন তো এটা একবার চার্জ হতে পারে, আবার কখনো এটা অফ থাকতে পারে, কখনো এটা অফ থাকতে পারে, তাই না? তাহলে তখন তো তুমি RS বাই 2 প্যারালাল RS বাই 2 লিখতে পারবে না। তাহলে তোমাকে কিন্তু তখন আবার কন্ডিশনাল করতে হবে। তাহলে 0 0 তে কত হবে সেটার জন্য একটা হিসাব, 0 1 এর জন্য হিসাব আলাদা, 1 0 এর জন্য হিসাব আলাদা হবে, 1 1 এর জন্য হিসাব আলাদা হবে। কিন্তু আমরা কি করতেছি, আমরা শুধু অন আর অফ এর কন্ডিশনটা, তাই না? হ্যাঁ, যে এই দুটোই অন আছে তাহলে কি করব, এই দুটো অন আছে তাহলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে চার্জ হবে কখন, যখন এই দুটোই অন থাকবে, ডিসচার্জ হবে কখন, যখন দুটোই অন থাকবে। বুঝতে পারলা? জি স্যার। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা হয় 11 RSC বাই 6 প্লাস এটা হচ্ছে 6C RS বাই 3। এটা যদি তুমি করো তাহলে এটা মনে হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা হলো 23 23 RSC বাই 6 এরকম মনে হওয়ার কথা, আমি যদি যোগ বিয়োগে ভুল না করি। তো আচ্ছা, এটা তো সিরিজ ছিল, এটা আমরা প্যারালাল করলাম কেন? স্যার এটা তো সিরিজ ছিল, তার মানে হচ্ছে 2 হ্যাঁ, RS বাই 3 এই পাশে আর এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি। ইনটু হচ্ছে 11C, তার মানে হচ্ছে 22। এটা হচ্ছে আসলে 2 হবে উপরে, তার মানে আসলে তুমি যেটা ধরতে পারো নিচে 3 থাকবে, উপরে আসলে 2 ইনটু হবে। জি স্যার 2 ইনটু 22 আর 6 না, তাহলে এটা হলো, হ্যাঁ 22 আর 6 ঠিক আছে, তাহলে এটা হবে 28 RSC বাই 3। ক্যালকুলেশন করে যা আসে আর কি। ঠিক আছে, এইভাবে তাহলে আমাদের
ডিলেটা ক্যালকুলেশন করতে হবে। আমরা আর একটু বড় বড় সার্কিট সামনের দিন করব। এই শুধু গেট না, যদি ইকুয়েশন চলে আসে তখন আমরা কি করব, আবার ধরো এই আউটপুটটা গিয়ে আরেকটা নট গেটে লাগলো, তখন আমাদের কি হবে এগুলো আমরা দেখবো। বা আরেকটা অ্যান্ড গেটে লাগলো, সেই অ্যান্ড গেট আবার আবার আরেকটা গেটের মধ্যে লাগলো, তখন কি হবে, যখন সার্কিটটা একটু বড় হয়ে যাবে, যখন আমরা একটা গেটই দেখতেছি। এগুলো তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। বলো আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা?